নমস্কার, রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকদিন পর আবার চলে আসলাম একটা লাইভ অনুষ্ঠান নিয়ে। লাইভ অনুষ্ঠানে অনেকদিনই আসতে পারিনি, তাই হট করে আজকে চলে আসলাম। প্লিজ সবাই একটু জয়েন করো। তার আগে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা সেটা যদি কেউ একটু কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়। কেউ যদি লাইনে থাকো, কেউ যদি প্রোগ্রামটা দেখে থাকো, তাহলে একটা কমেন্ট করো যে সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা। সাউন্ড এবং পিকচার দুটো সম্বন্ধেই বলবে। আশা করি সব বন্ধুরাই ভালো আছো, সুস্থ আছো, সবার সব ইচ্ছা পূর্ণ হচ্ছে, সবাই আনন্দ ফুর্তিতে আছো। ভগবানের কাছে এটাই কামনা করবো, সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। চলো শুরু করি একটা লাইভ প্রোগ্রাম। আজকে আলোচনা করব মাঙ্গলিক যোগ নিয়ে। এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো দোষের বিষয় নয়। জন্মছকে আমাদের যখন জন্ম হচ্ছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী মঙ্গলের কিছু পজিশন থাকে 12টা ঘরে, তার উপরে মাঙ্গলিক যোগটা সাধারণত বিচার হয়ে থাকে। মাঙ্গলিক যোগ নিয়ে ভয়ের কোনো কারণই নেই। অযথা মাঙ্গলিক যোগকে ভয় পেয়ে ছোটাছুটি করা, এর কাছে ওর কাছে যাওয়া কোনো প্রয়োজনই নেই। আজকে অনেকগুলো পয়েন্ট বলবো, তোমাদের লগ্ন চার্ট দেখে তোমরা মিলিয়ে নাও যে মঙ্গলের অবস্থান লগ্ন চার্টে কোথায় রয়েছে। চলো শুরু করে দিই। তার আগে কেউ যদি এসে থাকো তাহলে জয়েন করো। সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ যদি জানাও তাহলে ভালো হয়। সুমন দত্ত, ইসোয়াজি, থ্যাংক ইউ। ভালো আছি ভাই, খুব ধন্যবাদ দেখার জন্য। তা প্রথমে আগে জানবো মাঙ্গলিক যোগটা আসলে কি। লগ্ন চার্টে মঙ্গল যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তাকে মাঙ্গলিক। তোমাদের লগ্ন চার্টে যেখানে লগ্ন লেখা রয়েছে, ল অনেশ্বর লেখা রয়েছে, অনেক জায়গায় ASC লেখা থাকে, তাহলে সেখান থেকে লগ্নকে এক ধরে সেখান থেকে বিচার করবে। লগ্নেই যদি মঙ্গল থাকে বা চতুর্থ ঘরে মঙ্গল থাকে, ধরে নাও কারণ মেষ রাশি বা মেষ রাশিতে লগ্ন লেখা রয়েছে, তাহলে তার লগ্ন হলো মেষ লগ্ন। তাহলে লগ্নে মঙ্গল রয়েছে, চতুর্থ ঘরে কর্কট রাশিতে রয়েছে মঙ্গল, সপ্তম ঘর তুলা রাশিতে রয়েছে, অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে রয়েছে এবং দ্বাদশ ঘর মীন রাশিতে মঙ্গল রয়েছে। তাহলে সাধারণ ক্ষেত্রে বলা হয় কি মাঙ্গলিক।
বা ভৌম দোষ অনেকে বলে থাকে, ভৌম যোগ বলাটাই উচিত। শুধু লগ্ন চার্ট দেখে কিন্তু মাঙ্গলিক বিচার হয় না, নবাংশ চক্র দেখতে হয়, সেখানেও লগ্ন যেখানে লেখা রয়েছে সেখান থেকে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে বলা হয় মাঙ্গলিক। দুটো পয়েন্ট হলো। সপ্তমাংশ চার্ট দেখা হয়, সেখানেও সপ্তমাংশ চার্টে যখন যেখানে লগ্ন রেখা রয়েছে সেখান থেকেও এই একই থিওরি, 1, 4, 7, 8, 12তে যদি মঙ্গল থাকে তাহলে বলা হয় মাঙ্গলিক যুগ। আর একটা জিনিস দেখা যায়, আর্গপদ এবং দশম উপপদ, এখানেও যদি মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে বলা হয় কি তারা মাঙ্গলিক যোগ। সাধারণত মানুষ যে কারণটায় ভয় পায়, সবাই এই ভয়ই পায় যে মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে বিবাহের পর স্বামী বিচ্ছেদ ঘটে, ছেলেদের ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটতে পারে। আসল ঘটনা হলো মাঙ্গলিক যুগে এইরকম সাধারণত হয় না। হয় না যে তা না, হয়, কিন্তু তার জন্য অনেক অনেক বিষয়বস্তু থাকে। ধ্রুবজ্যোতি গোস্বামী, থ্যাংক ইউ বন্ধু, অনেকদিন পর, ভালো লাগছে। ভালো আছিস তো তোরা সব? এখন কোথায় ধ্রুবজ্যোতি, এখন কোথায় আছিস? তা যে কোনো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে মাঙ্গলিক যোগ, সবাই তো মাঙ্গলিক যোগ নিয়ে সাধারণত ভয় পেয়ে থাকে যে আমার হয়তো বিবাহের পর স্বামী বিচ্ছেদ হবে বা স্ত্রী বিচ্ছেদ হবে। আসলে এরকম কিছুই না। আজকে বলবো মঙ্গল যদি এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে থাকে সেক্ষেত্রে কোন কোন গ্রহের সংযোগ বা কি অবস্থানে মঙ্গল যদি থাকে তাহলে মাঙ্গলিক যোগ তাদের খণ্ডন হয়। যেখানে মাঙ্গলিক যোগ রয়েছে, মঙ্গলের অবস্থান রয়েছে, সেখানে যদি রাহু শনি থাকে তাহলে মাঙ্গলিক যোগ অনেকটাই প্রশমিত হয়। হ্যাঁ, এক্ষেত্রে শনি বা রাহু যদি থাকে সেখানে অন্যান্য দিকও বিচার করতে হয়। মঙ্গল কতটা এফেক্টেড তার উপরে নির্ভর করবে কিন্তু মাঙ্গলিক যোগটা। বুধের ক্ষেত্রে মঙ্গল রয়েছে এবং সেখানে শনি বা রাহু রয়েছে, তাহলেও বা শনি বা রাহুর দৃষ্টি রয়েছে, সেখানেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। জন্মছকে যদি দ্বাদশ ঘরে শুক্র থাকে, মঙ্গল দেখা যাচ্ছে 1, 4, 7, 8 বা দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, কিন্তু দ্বাদশ ঘরে যদি শুক্র অবস্থান করে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক যোগ অনেকটাই খণ্ডন হয়। তোমাদের কারোর জন্মছকে যদি দ্বাদশ ঘরে শুক্র বা মঙ্গল অবস্থান করে থাকে, দেখো এরা বেশিরভাগ ক্ষেত্রে হোম টাউন থেকে দূরে গিয়ে কর্মে সফলতা পায়। অনেক সময় এরা বিদেশেও থাকে, কারণ বিদেশ যোগ তৈরি হয়। কিন্তু ভূমি থেকে সাধারণত তারা জন্মভূমি থেকে সাধারণত এরা দূরে থাকে। যদি কারোর ক্ষেত্রে এরকম কম্বিনেশন থাকে সে একটা কমেন্ট করে জানাও। মঙ্গল যদি চতুর্থ ঘরে উচ্চস্থ হয়, মানে মকর রাশিতে যদি থাকে মঙ্গল এবং ডিগ্রিগতভাবে বলবান হয়, তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। যেখানেই মঙ্গল থাকুক, লগ্নে থাকুক,
চতুর্থে থাকুক, সপ্তমে থাকুক, অষ্টমে থাকুক বা দ্বাদশে থাকুক, সেখানে যদি বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকে বা শুধু বৃহস্পতি থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। যারা দেখছো একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছে। লাইভে তাদের নাম আমি উল্লেখ করব। দেবাশিস, দেবাশিস মনে হয় লাইনে রয়েছে। দেবাশিস একটা কমেন্ট কর, তাহলে বুঝতে পারবো তুই আর আওয়াজটা ঠিক আসছে কিনা, যদি একটু কমেন্ট করে বলিস। নমস্কার দেবাশিস, নমস্কার। সকালেই তোর সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, তুই আমার লাইভে এসেছিস, খুব ভালো লাগছে। তোর যদি কোনো কোশ্চেন থাকে তুই করতে পারিস, যথাযথ যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই উত্তর দেব। লগ্নপতি যদি রবি, চন্দ্র, মঙ্গল বা বৃহস্পতি হয়, মানে লগ্নের লর্ড, যেমন কারোর লগ্ন লর্ড দেখা যাচ্ছে সিংহ রাশি, মানে সিংহের লর্ডকে রবি, কারোর কর্কট রাশি। ধন্যবাদ। থাক, একটু কমে একটু জানা তো সাউন্ডটা ঠিক আসছে কিনা দেবাশিস। কারোর কর্কট লগ্ন বা কারোর মেষ লগ্ন বা কারোর বৃশ্চিক লগ্ন বা ধনু লগ্ন হতে পারে বা মীন লগ্ন হতে পারে, যাদের এই ধরনের লগ্ন রয়েছে, মঙ্গল যদি তাদের 1, 4, 7, 8, 12 মধ্যে থাকে, তাহলে কিন্তু এই যোগটা অনেকটাই প্রশমিত হয়ে যায়। থ্যাংক ইউ দেবাশিস, সবাই মিলে দেখছিস, খুব ধন্যবাদ তোদের। যেমন আর একটা লগ্ন আছে, যদি কারোর মকর লগ্ন হয়, মঙ্গল যেখানেই থাকুক, 1, 4, 7, 8, 10, 12 মধ্যে যেখানেই মঙ্গল থাকুক না কেন, মকর লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিন্তু সাধারণত হয় না। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা প্রতিকার আমি বলে দেবো। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু তার সব থেকে শত্রু হলো কিন্তু রাহু নিজে। মকর লগ্নের শত্রু গ্রহ হলো রাহু। যদি কার মঙ্গলের এরকম স্থিতি থাকে, সে কিন্তু রাহুর প্রতিকারটা করতে পারে। রাহুর জন্য গোমেদ ধারণ করতে পারে, সেটা কোনো জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিখুঁত বিচার করেই কিন্তু রত্নটা পড়া উচিত, কারণ রত্নের একটা এফেক্ট হয়, ভালো হোক খারাপ হোক একটা এফেক্ট কিন্তু হবে। যদি কেউ না দেখাতে চায়, কোনো জ্যোতিষীর পরামর্শ না নিতে চায়, যদি কারোর মকর লগ্ন হয়, সে রাহুর প্রতিকার করতে পারে। রাহুর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীকে দান করা উচিত, অথবা রাহুর মন্ত্র জপ করা উচিত। ওম রাং রাহুবে নম, এই মন্ত্রটা 108 বার করে তোমরা পাঠ করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাচ্ছ। থ্যাংক ইউ দেবাশিস, এরকম একটা কমেন্ট করার জন্য খুব ধন্যবাদ। তবে আর একটা পয়েন্ট বলি, জন্মছকে যদি শনি যেখানে অবস্থান করে রয়েছে, তার ঠিক সমসপ্তমে যদি মঙ্গল থাকে, মানে লগ্ন থেকে ওই একই থিওরি, প্রসেনজিৎ আমার খুব কাছের বন্ধু,
ছোটবেলার বন্ধু, সে লাইভটা দেখছে, খুব ধন্যবাদ। ধরা যাক মঙ্গল মকর রাশিতে রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে মানে কর্কট রাশিতে শনি রয়েছে, বা কর্কট রাশিতে মঙ্গল রয়েছে, সপ্তমে তার শনি রয়েছে, মানে মকর রাশিতে শনি অবস্থান করে রয়েছে। এক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ হয় না, অনেকটাই প্রশমিত হয়ে যায়। মেষ বা বৃশ্চিক লগ্নের মঙ্গলের তৃতীয়, বৃষ ও তুলা লগ্নের মঙ্গল চতুর্থে এবং কন্যা ও মকর লগ্নের চতুর্থে মঙ্গল থাকলে কোনো দোষ সাধারণত হয় না মাঙ্গলিকের। দেখো, এইরকম কম্বিনেশন অনেকের চার্টেই আছে। মঙ্গল যদি 1, 4, 7, 8, 12 মধ্যে থেকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ সৃষ্টি করে, তাহলে আমরা যদি দেখতে যাই এরকম চার্ট 85 থেকে 90% লোকের জন্মকুণ্ডলিতেই কিন্তু মঙ্গল এরকম ভাবে অবস্থান করে। তাহলে সবাই কি মাঙ্গলিক যুগে ভুগছে? না, এরকম কখনোই হয় না। যারা এরকম বলছে যে 1, 4, 7, 8, 12 মধ্যে মঙ্গল থাকলে মাঙ্গলিক, তোমার মঙ্গলের জন্য একটা বলা করতে হবে বা মঙ্গলের জন্য এই পূজা পাঠ করতে হবে বা যজ্ঞ করতে হবে, এগুলো সব ফালতু কথা। যে পয়েন্টগুলো বলছি এক এক করে, এই পয়েন্টগুলো যদি জন্মছকে থাকে তাহলে মাঙ্গলিক যুগের প্রভাব অনেকটাই কমে যায়, বা অনেক ক্ষেত্রে হয় না। মাঙ্গলিকের যে যোগের যে মঙ্গলের অশুভত্ব, তার কিন্তু হয় না। হ্যাঁ, মঙ্গল যে অশুভ হয় না তা নয়, মঙ্গল অশুভ হয়, তার অন্যান্য থিওরি আছে, তার নক্ষত্রগত ব্যাপার আছে, সে শত্রু ঘরে গিয়ে পড়েছে বা নিচস্থ অবস্থায় শুরু রয়েছে, কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, সেক্ষেত্রে মঙ্গলের একটা দোষ হতেই পারে। তার জন্য আলাদা প্রতিকার আছে, আলাদা বিধান আছে। তা বলে যে সবারই মাঙ্গলিক হবে এইরকম যা যা বললাম, এইরকম 1, 4, 7-এর মধ্যে ম্যাক্সিমাম লোকেরই, ছেলে মেয়ে যাই হোক, সবারই এরকম পড়বেই। দেখবে তোমরা তোমাদের চার্ট করে দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম ভাবেই মঙ্গলের অবস্থান রয়েছে। তা বলে সবাই মাঙ্গলিক নয়, সবার ডিভোর্স হচ্ছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে না, অনেকের ক্ষেত্রেই আছে। প্র্যাকটিক্যালি বলছি, আমার নিজের লগ্ন চাটেই মঙ্গল রয়েছে, লগ্নে মঙ্গল রয়েছে, তাহলে আমি মাঙ্গলিক যুগে ভুগছি। আমার সাংসারিক জীবন অশান্তিপূর্ণ, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকছে না, এরকম কিছুই না। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, খুব ভালো বন্ডিং রয়েছে। এখনো পর্যন্ত বহুদিন আমার যে সন্তান ছেলে, থ্যাংক ইউ দেবাশিস, কালো টি শার্টটা হেভি লাগছে, ভালো। আমরা কিন্তু সুখে শান্তিতেই থাকছি। হ্যাঁ, ঝগড়াঝাটি অশান্তি প্রত্যেক ফ্যামিলিতে হয়, টুকিটাকি সব ক্ষেত্রেই হয়। মাঙ্গলিক থাকলেই যে একমাত্র হবে এমন না, অন্যান্য যুগ, অন্যান্য অবস্থান থাকলেও হতে পারে। কিন্তু তারপরেও বলবো আমরা খুব সুখে আছি, শান্তিতে আছি। আমি নিজে বলছি, আমি নিজে মাঙ্গলিক, মানে আমার লগ্ন চাটে মঙ্গল লগ্নে রয়েছে। কি বললাম, অতগুলো চার্ট একবারে মিলিয়ে দেখতে হয় যে আদৌ মাঙ্গলিক কিনা। লগ্ন চার্ট, নবাংশ কুণ্ডলী, আরূঢ় পদ, সপ্তমাংশ চর, দশম পদ, এগুলো সবগুলো মিলাতে হয়। এবারে এতগুলো পদের মধ্যে ম্যাক্সিমাম যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে, তখনই একমাত্র মাঙ্গলিক বিভাজন দেখা যাচ্ছে। 3টে চার্টের মধ্যে রয়েছে, লগ্ন চার্ট রয়েছে, সপ্তমাংশ চার্টেও রয়েছে এবং নবাংশ চার্টেও দেখা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, মাঙ্গলিক বর্তমান। তার জন্য আলাদা বিধান আছে, কোন ঘরে গিয়ে মঙ্গল বসেছে সে। যেমন সাধারণ ক্ষেত্রে, এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটা দেখেছি, সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে, সপ্তমের থেকেও অষ্টম,
মাঙ্গলিক যোগটা মানে মঙ্গল যদি এই অবস্থানে থাকে, লগ্ন থেকে অষ্টম ঘরে মাঙ্গলিক মঙ্গল থাকে বা সপ্তম ঘরে মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক যোগের ইফেক্টটা একটু বেশি পড়ে। তার নির্দিষ্ট বিধান মানলে বা নির্দিষ্ট প্রতিকারের মাধ্যমে কিন্তু এগুলোর সমস্যা মিটে যায়। এটা এমন কিছু আহামরি জিনিস না। আর কেউ যদি জয়েন করো, একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। যেমন মিথুন এবং কন্যা লগ্নে যদি দ্বাদশে মঙ্গল থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ হয় না। যে কটা পয়েন্ট বলছি বন্ধুরা, একটু মিলিয়ে নাও। যে কটা পয়েন্ট বলা হচ্ছে এগুলো কিন্তু এই সমস্ত প্লেসমেন্ট গুলো যদি মঙ্গলের থাকে, তাহলে কিন্তু তারা মাঙ্গলিক নয়, মাঙ্গলিক দোষ থেকে তারা মুক্ত, বা মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশেই তাদের ক্ষেত্রে কম। মঙ্গল যদি বুধ যুক্ত হয়, মঙ্গল বুধ একে অপরের শত্রু, সেক্ষেত্রেও মঙ্গল যদি বুধ যুক্ত হয় বা মঙ্গল যদি বুধের দৃষ্টি পায়, বুধের সপ্তম দৃষ্টি পায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এই যোগ খণ্ডন হয়। যেমন বিষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ অনেকটাই খণ্ডন হয়। কারণ বিষ লগ্নের দ্বাদশ ঘর মানে মেষ, মঙ্গলের নিজের ঘর, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। চর রাশিতে যদি মঙ্গল থাকে, 12টি রাশিকে 3টে ভাগে ভাগ করা হয়, চর, স্থির, দাত্ত। তা মেষ হলো চর রাশি, এরকম ভাবে তার 3 নম্বর কর্কট রাশি চর রাশি হচ্ছে। তাহলে এইরকম ভাবে প্রত্যেক 4টে রাশি পড়বে, মেষ, কর্কট, তুলা, এদিকে মকর। এই সমস্ত রাশিতে যদি লগ্ন পড়ে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হচ্ছে। কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হয়তো হতে পারে। দেখছি মাইকটা তাতেও একটু ঠিক করে দিই। এবারে কি কথা ক্লিয়ার আসছে? যেমন কর্কট ও মকর রাশি সপ্তমে যদি মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। মাঙ্গলিক যোগটা কিন্তু আমরা শুধু লগ্ন থেকে দেখবো তা না, চন্দ্র থেকেও কিন্তু দেখবো। চন্দ্র যেখানে বসে রয়েছে, তার চন্দ্রের ঘরে রয়েছে, বা চন্দ্র যেখানে রয়েছে, যেটা রাশি হচ্ছে, তার 1, 4, 7, 8, 12 ঘরেও কিন্তু মঙ্গল যদি থাকে, তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ ক্যালকুলেশন করা হয়। মেষ বা বৃশ্চিক রাশির যদি চতুর্থ ঘরে মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক যোগ হয় না। মেষের চতুর্থ ঘর বলে কর্কট, এবং বৃশ্চিকের চতুর্থ ঘর বলে মকর, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। ঠিক আছে, সাউন্ড তাহলে পরিষ্কার আসছে? ওকে। তা মাঙ্গলিক নিয়ে এত সাধারণত ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। এতগুলো পয়েন্ট বললাম, আরো অনেক পয়েন্ট আছে, সবগুলোই একটা একটা করে বলবো। মঙ্গল অশুভ অবস্থায় থাকলেই যে মানুষের খুব ক্ষতি হবে বা মানুষের খুব অসুবিধা হবে, এমন কিছুই না। তোমাদের লগ্নচার্ট দেখো, লগ্নচার্ট দেখে বের করো যে মঙ্গলটা কোথায় আছে। কমেন্টে আমাকে জানাও কি লগ্ন, কি রাশি এবং মঙ্গলের প্লেসমেন্টটা কোথায় রয়েছে।
আমি দেখি চেষ্টা করব বলে দেওয়ার যে আদৌ মাঙ্গলিক হচ্ছে কি মাঙ্গলিক হচ্ছে না। যদি আর কেউ দেখে থাকো প্রোগ্রামটা, একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভে সে এসেছে, তার নামটা আমি উল্লেখ করব। ধনু এবং মীন, ধনু হলো বৃহস্পতির রাশি, মীন হলো বৃহস্পতির রাশি। তাহলে এর অষ্টম ঘরে যদি মঙ্গল অবস্থান করে থাকে, যদি রাশি হয় বা লগ্ন হয়, যাই হোক না কেন, যদি তার অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ অনেকাংশে খণ্ডন হয়ে যায়। সেক্ষেত্রে মাঙ্গলিকের দোষ কিন্তু তার ক্ষেত্রে হয় না। সবার কাছে একটা রিকোয়েস্ট করব, মাঙ্গলিক যোগ নিয়ে বলছি, অনেকের জন্মছকেই হয়তো মঙ্গলের প্লেসমেন্ট এরকম রয়েছে, আগে ভালো করে বিচার করো। সোমা এসেছে, থ্যাংক ইউ বান্ধবী। সোমা আমার খুব ছোট বয়সের বন্ধু, একেবারে ছোট বয়স, মানে নার্সারি পিরিয়ডের বান্ধবী, এখন মুর্শিদাবাদে রয়েছে, তার বিবাহ মুর্শিদাবাদে হয়েছে। আমার প্রত্যেক ভিডিও, প্রত্যেক ছবিতে এ লাইক কমেন্ট করে, আমাকে খুব সাপোর্ট করে। থ্যাংক ইউ সোমা তোকে। যেটা বলছিলাম, যে আগে তোমরা ভালো করে বিচার করো যে আদৌ মাঙ্গলিক হচ্ছে কিনা, তারপরেই তার প্রতিকার করো। ফালতু যোগ্য বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি, কলা গাছের সাথে বিয়ে হচ্ছে, ঘটের সাথে বিবাহ দেওয়া হচ্ছে, দেবতাদের সাথে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে, শিব ঠাকুরের সাথে বিবাহ দিয়ে থাকে। ফালতু এগুলো করে কোনো লাভ নেই। আগে ভালো করে বিচারটা করে দেখো যে আদৌ মাঙ্গলিক যুগ কতটা এফেক্টেড। অযথা এইসবগুলো করে কোনো লাভ নেই। কথাগুলো যদি ভালো লাগে একটা নিশ্চয়ই কমেন্ট করো। মাঙ্গলিক যোগ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক যোগ 4th হাউসে মঙ্গল রয়েছে, মকর রাশিতে। এরকম ক্যান্ডিডেট আমি দেখেছি, বড় বড় প্রমোটার হয়েছে তারা। চতুর্থ ঘর থেকে আমরা ভূমি, মায়ের জায়গা, 4 চাকার বাহন, এগুলো সব দেখি। পড়াশোনাটা দেখি, তারা কিন্তু পড়াশোনায় বেশ। শঙ্করদা লাইক করেছে, প্রোগ্রাম দেখছে, ধন্যবাদ দাদা তোমাকে প্রোগ্রাম দেখার জন্য। তারা কিন্তু উচ্চশিক্ষিত হয়েছে, অনেকে বড় বড় প্রমোটার হয়েছে, অনেকের অনেক ভূমি হয়েছে, বা অনেকে ফ্ল্যাট হয়েছে, অনেকে 4 চাকার বাহন কিনেছে। তার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে অনেকগুলো সে গাড়ি কিনেছে। তাহলে মাঙ্গলিক হলেই যে তার অশুভ হবে, এরকম কোনো ঘটনা হয় না। এইসব নেগেটিভ চিন্তাধারাগুলো বাদ দিতে হবে। সবার আগে লগ্ন চার্টকে ভালো করে বিচার করতে হবে। পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমেই কিন্তু ক্যালকুলেশন করা হয় যে আদৌ মাঙ্গলিক রয়েছে কি মাঙ্গলিক নেই। প্রোগ্রামটা যদি আর কেউ দেখে থাকো, নিশ্চয়ই একটা কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগবে, পরবর্তী কোনো সময় লাইভ করতেও আগ্রহ জাগবে, যে আবার একটা পরবর্তী কোনো টপিকস নিয়ে আলোচনা করব। একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কে প্রোগ্রামটা দেখছে। সেক্ষেত্রে খুবই ভালো লাগবে যে আমার প্রিয়জনেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ফেসবুকের বন্ধু বান্ধব যারা রয়েছে,
তারা আমার প্রোগ্রামটাকে দেখছে, আমাকে সাপোর্ট করছে, তাহলে পরবর্তী একটা প্রোগ্রাম বা গুরুত্বপূর্ণ কোনো অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা হাতের পামিস্ট্রি সম্পর্কে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা এখনো কমেন্ট করে আমাকে জানাতে পারো কোন টপিকস নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় বা তোমরা কিছু জানতে পারবে। এখনো কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে পরবর্তী যেদিন অনুষ্ঠান করব সেদিনকে তাহলে সেই টপিকস নিয়ে আলোচনা করব। বা যদি এমন কোনো কোশ্চেন থাকে যে কোশ্চেনটার উত্তর এখনই আমি দিয়ে দিতে পারবো বা এখনই দেওয়া সম্ভব হবে এই লাইভ প্রোগ্রামে, তাহলে সেই উত্তরও কিন্তু আমি দেব। তার জন্য একটা কিন্তু কমেন্ট করতে হবে। তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। কুম্ভ ও সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। কি বললাম? কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে সেখানেও যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। কুম্ভ রাশি শনির ঘর আর সিংহ রাশি রবির ঘর, দুজনেই কিন্তু মঙ্গলের মিত্র, কারণ শনির ঘরেই মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। সেক্ষেত্রে এই দুটো রাশিতে যদি মঙ্গল থাকে, মানে কারণ লগ্ন চার্ট অনুযায়ী বা রাশি অনুযায়ী যদি 1, 4, 7, 8 বা 12-র মধ্যে যদি এই রাশিগুলো পড়ে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের দোষযুক্ত হয় না। যে কোনো ভাবেই থাকুক না কেন, যে কোনো ভাবচক্রে মঙ্গল যদি চন্দ্রযুক্ত থাকে, মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়, মাঙ্গলিক যোগ হয় না। দেখো অনেকের চাটেই কিন্তু এরকম আছে, মঙ্গল চন্দ্র যুক্ত আছে বা মঙ্গল বৃহস্পতি যুক্ত আছে, অনেক সময় মঙ্গল শুক্র যুক্ত আছে, মঙ্গল বুধ যুক্ত আছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মঙ্গল বুধ শুক্র এরা কিন্তু সব কাছাকাছি থাকে। তোমরা তোমাদের লগ্ন চার্ট দেখো যে এরা মোটামুটি এক ঘরে নয় পাশের ঘরে বা একটা ঘর পিছিয়ে, খুব একটা ডিস্টেন্স থাকে না যে মঙ্গল এক জায়গায় রয়েছে তার অপোজিট সাইডে বুধ রয়েছে বা বৃহস্পতি থাকতে পারে বা শুক্র রয়েছে। বুধ শুক্র এবং মঙ্গল মোটামুটি এরা কাছাকাছি থাকে সাইন্টিফিক ভাবে। এরা কিন্তু তোমাদের লগ্ন চার্ট খুলে দেখো, যদি কারোর লগ্ন চার্ট থাকে তাহলে তোমরা খুলে দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে মঙ্গলের আশেপাশেই কিন্তু এরা অবস্থান করে থাকে, বুধ শুক্র। যেমন মঙ্গল যদি বক্রী অবস্থায়, রেট্রোগেট অবস্থায় যদি লগ্ন বা দ্বাদশ ঘরে অবস্থান করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ সাধারণত খণ্ডন হয়। দেখা যাচ্ছে কি লগ্ন চার্টে বৃহস্পতি এবং শুক্র এক জায়গায় অবস্থান করে রয়েছে, মঙ্গল তার সমসপ্তমে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। কারণ বৃহস্পতি ও শুক্র হলো দৈত্য গুরু, দুজন গুরুর দৃষ্টি কিন্তু সমসপ্তম দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়বে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল দোষ মুক্ত হয়ে যায়। বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক মধুর সম্পর্ক, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল দোষ মুক্ত হয়। মঙ্গল যদি এইগুলো প্লেসমেন্টগুলোর মধ্যে যদি বৃহস্পতির সাথে থাকে বা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এরকম ক্ষেত্রেও কিন্তু মঙ্গল দোষমুক্ত সাধারণত হয়ে থাকে। ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের জন্মছকে মঙ্গল, রাহু, শনি এবং রবি, এই তিনটে গ্রহ
রাহু হলো ছায়া গ্রহ, শনি রয়েছে আর রবি রয়েছে। এইগুলোর সাথে যদি থাকে সেক্ষেত্রে কিছু কিছু ফাংশন হয়। দেখো, তোমাদের চার্ট দেখে মিলিয়ে নাও, দেখো যে এই ধরনের ঘটনা ঘটে বা ঘটেছে কিনা তোমাদের জীবনের সাথে। লগ্নের সপ্তমে যদি রবি থাকে, সিঙ্গেল রবি, অন্য কোনো গ্রহযুক্ত নেই, সেক্ষেত্রে স্বামী হোক বা স্ত্রী হোক, দুজনই একে অপরকে ছাড়া ভ্রমণ করবে। যদি স্বামীর কোনো ছেলেদের জন্মছকে এই জিনিসটা থাকে, তাহলে দেখা যাবে যে সে তার স্ত্রীকে ছাড়াই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। বা যদি একটা মেয়ের জন্মছকে এরকম থাকে, সে তার স্বামীকে ছাড়াই ঘুরতে যাচ্ছে। এক্ষেত্রে একটা বিশেষ পয়েন্ট বলবো, যদি লগ্নের সপ্তমে রবি থাকে এবং সে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পায় বা কোনো শুভ গ্রহ তার সাথে যদি এক জায়গায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু স্বামী স্ত্রী বিচ্ছেদ। বিচ্ছেদটা ডিভোর্সগত হতে পারে বা এমনও হতে পারে কর্মসূত্রে স্বামী এক জায়গায় রয়েছে, স্ত্রী আর এক জায়গায় রয়েছে, একে অপরের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ডিংটা হচ্ছে না, এরকম হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখেছি 99% ক্ষেত্রে, কারণ এরকম প্রচুর ক্যান্ডিডেট আমার কাছে এসেছে যাদের লগ্নের সপ্তমে রবি রয়েছে। সেটা নবাংশ চক্রেও হতে পারে এবং লগ্ন চাটেও হতে পারে, এমনকি সপ্তমাংশ চাটেও এরকম দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, 99% ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায় বা স্বামী স্ত্রী ছাড়া, স্ত্রী স্বামীকে ছাড়া, এরকমও কিন্তু দেখা গেছে। লগ্নের সপ্তমে যদি শুধু রাহু থাকে, মঙ্গল সেখানে নেই, বা অন্য কোনো শুভ গ্রহ রাহুর সাথে নেই, বা কোনো শুভ গ্রহ রাহুকে দৃষ্টি দেয়নি, সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ অনিবার্য এবং এদের বিবাহ ক্ষেত্রে খুব ঝুট ঝামেলা অশান্তি কিন্তু হয়ে থাকে। তোমাদের যদি কারোর লগ্ন চাটে এরকম থাকে, একটা কমেন্ট করে জানিও। আর একটা জিনিস আমি দেখেছি, যাদের লগ্নের সপ্তমে রাহু থাকে অশুভ অবস্থায়, তাদের কিন্তু ভিন্ন কাস্টে কিন্তু বিবাহ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা প্রেম বিবাহ করে এবং নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের মেয়েকে বা অন্য ধর্মের ছেলেকে কিন্তু এরা সাধারণত বিবাহ করে থাকে। এবং সেক্ষেত্রে এদের একটা পারিবারিক একটা অশান্তি কিন্তু সবসময় বিবাহ সংক্রান্ত লেগেই থাকে। এক্ষেত্রেও বলবো, যদি রাহু যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পায়, কোনো বলবান গ্রহের দৃষ্টি পায়, বা রাহু যদি উচ্চস্থ অবস্থায় থাকে, সেগুলোর প্রভাবটা অনেকটা কম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি লগ্নের সপ্তমে শনি থাকে, সিঙ্গেল মানে শনি অন্য কোনো গ্রহের সাথে নেই, বা কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, বা শনি নিচস্থ অবস্থায় রয়েছে, তুলা লগ্নের দেখা যাচ্ছে কি শনি মেষ রাশিতে রয়েছে, এক্ষেত্রে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে এরকম হয়, তাদের বিবাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে হয় না, মানে বিবাহ এদের জীবনে আসে না। অমিত মন্ডল, থ্যাংক ইউ ভাই দেখার জন্য, খুবই ধন্যবাদ। অমিত মন্ডল আমার খুব পরিচিত, অনেক পুরনো বন্ধুত্ব আমাদের, বহুদিন একসাথে এক জায়গায় কাজ করেছি আমরা। ভালো লাগলো যে অমিত
আজকে জয়েন্ট করেছে। সব ক্ষেত্রেই যে শনি যদি সব লগ্নে সপ্তমে থাকে যে বিবাহ হবে না এমন নয়। অনেকের ক্ষেত্রে কিন্তু লগ্নে সপ্তমে শনি থাকা সত্ত্বেও কিন্তু বিবাহ তাদের হয়েছে। সেই শনি শুভ নক্ষত্রে রয়েছে, তার মিত্র নক্ষত্র রয়েছে, বা শনি তুলা রাশিতে রয়েছে, এরকমও দেখা গেছে। বা শনির মিত্র কোনো গ্রহের দৃষ্টি রয়েছে, শুভ গ্রহের দৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখেছি, মানে প্র্যাকটিক্যালি দেখেছি, এদের 28 থেকে 30 বছরের মধ্যে বিবাহ হয়ে যায়। শনি তো সবকিছু লেটে করায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে মানে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি কুইকলি কাজটা হয়েছে, মানে 28 থেকে 30, 27, 28 বা 30-এর মধ্যে কিন্তু এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহ হয়ে যায়। শনি যদি তুলা রাশিতে সপ্তমে থেকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত নারী বা পুরুষের লগ্নচাটে শনি এরকম সপ্তমে রয়েছে, এদের মেয়ে হলে স্বামীর পায়ের একটা প্রবলেম থাকবে, আর যদি ছেলেদের ক্ষেত্রে তার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু পায়ের একটা প্রবলেম থাকে। এবং ছেলেদের ক্ষেত্রে আর একটা জিনিস হয়, এটা একটু, এরা কিন্তু সুন্দরী নারীর প্রতি খুব আকর্ষিত হয়, এবং অনেকবার কিন্তু এরা সুন্দরী নারীর সাথে সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ে। জ্যোতিষের এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন জিনিসগুলো আছে, যেটার কিছু ভালো প্রভাব আছে, আবার কিছু কিছু কিন্তু খারাপ প্রভাবও আছে। শনি হলো কর্মফলদাতা, তুমি যেরকম কর্ম করবে তোমাকে ফল সেরকমই দেবে। আর কেউ কি জয়েন্ট করছে? যে কথাগুলো বললাম, যদি কারো জন্ম ছকের সাথে কথাগুলো মিলে থাকে, প্লিজ একটা কমেন্ট করে জানিও, এতে উৎসাহ বাড়ে। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করার একটা ইচ্ছা জাগে। তোমরা কমেন্ট করলেই মনে উৎসাহ পায়। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারলে যে সব ক্ষেত্রে মাঙ্গলিক হয় না। লগ্নের বা লগ্ন থেকে বা চন্দ্র থেকে যদি মঙ্গল 1, 4, 7, 8 বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, তারা যে সবাই মাঙ্গলিক এমন নয়। তাহলে প্রত্যেক জাতক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই দেখা যেত কি 80 থেকে 90% লোকই মাঙ্গলিক। সবার ডিভোর্স হয়ে যেত, কারোর সাথে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকতো না। সারা পৃথিবী জুড়েই দেখা গেল এইরকম। অনেকে অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু সারা বিশ্ব জুড়ে গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু সবার মধ্যেই পড়ে। তার শুভ ফল অশুভ ফল সবাই কিন্তু ভোগ করে, কেউ মানে কেউ মানে না, কিন্তু প্র্যাকটিক্যালি এই ঘটনাগুলো ঘটে। যে পয়েন্টগুলো বললাম, তোমরা তোমাদের লগ্নচার যদি থাকে সেক্ষেত্রে তোমরা মিলিয়ে নিও যে ঘটনাগুলো আদৌ ঘটেছে কিনা, কারণ এক্ষেত্রে 100% ঘটনাগুলো ঘটে। আর যে পয়েন্টগুলো বললাম সব পয়েন্টগুলোই হলো মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়ার, কারণ এইরকম কম্বিনেশন প্রচুর চার্টের মধ্যে দেখা যাবে, প্রচুর লগ্ন চার্টের মধ্যে এইরকম সব কম্বিনেশন। কারোর ক্ষেত্রে শুক্র অবস্থান করে রয়েছে বা শুক্র দৃষ্টি দিয়ে রয়েছে, কারোর ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে, কারোর ক্ষেত্রে শনি রয়েছে, রাহুও দেখা যায় অনেক সময়, কারোর ক্ষেত্রে রবি এইরকম রয়েছে। বা এই যে সমস্ত ঘরগুলো বললাম, ম্যাক্সিমাম অনেক ঘরগুলোই বললাম, এই ঘরগুলোর মধ্যে মঙ্গল অবস্থান করে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু মাঙ্গলিক নয় বা ব্রহ্ম দোষে দুষ্ট নয়। এতগুলো পয়েন্ট বললাম,
কারণ প্রত্যেকটা চার্ট অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, তারপরেই কিন্তু নিখুঁত বিচার করা উচিত যে আদৌ সে মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। প্রোগ্রামটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন, তাহলে মনে খুব উৎসাহ পাবো পরবর্তী ভিডিও করার জন্য। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে করব সেটাও তোমরা জানাতে পারো। সেই বিষয় নিয়ে তাহলে আমি নতুন কোনো ভিডিও বানাবো বা লাইভে তার ডিসকাস করব। কারণ জ্যোতিষে একটা ছোট্ট বিষয় না, বৃহৎ একটা জিনিস। ভিডিওর ক্ষেত্রে অনেক কিছুই বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ সমস্ত কিছু যদি নিখুঁতভাবে বলতে যাওয়া হয় তাহলে একটা ভিডিও লং হয়ে যাবে, প্রচুর লং হয়ে যাবে, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে ধৈর্য কুলাবে না দেখার জন্য। লাইভের ক্ষেত্রে অনেক কিছু বিস্তারিতভাবে বলা সম্ভব হয়। যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো পরবর্তী ভিডিও করার জন্য। আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের নাম নিয়ে গুড নাইট, শুভরাত্রি, নমস্কার, রাধে রাধে।